আমি জানতাম আজ অমাবস্যা, তবুও কেন বেরোলাম? ঠাম্মি বলেছিল, বারবার বলেছিল, ওরে সুমন, নিশি রাতে পেছন থেকে কেউ নাম ধরে ডাকলে তাকাবি না। কিন্তু গলার স্বরটা যে হুবহু রাজীবের মতো ছিল, আমি বুঝবো কি করে? ওই যে বাঁশঝাড়ের নিচেও দাগিয়ে আছে, কিন্তু রাজীবের পা মাটিতে নেই কেন? ওর শরীরটা বাতাসের উপর ভাসছে কেন? না না, ওটা রাজীব না, ওটা রাজীব হতে পারে না, ওটা নিশি। ও আমাকে নিতে এসেছে। কে তুই? কেন আমাকে ডাকছিস? আমার কাছে আসবি না, না না। নমস্কার, আপনারা শুনছেন হন্টেড ফাইলস ইন্ডিয়া। একটু আগে যা শুনলেন সেটা কোনো সিনেমার দৃশ্য নয়। এটা সুমন নামের এক তরুণের জীবনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা যা সে আজ থেকে 12 বছর আগে নদিয়ার এক প্রত্যন্ত গ্রাম হিজলতলিতে ফেস করেছিল। গ্রাম বাংলায় যুগ যুগ ধরে একটা কথা প্রচলিত আছে, নিশির ডাক। বলা হয় সূর্য ডুবলেই নাকি অন্ধকারে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। তারা মানুষের গলা নকল করতে পারে। তারা আপনার প্রিয়জনের গলার স্বরে আপনাকে ঘর থেকে বের করে নিয়ে যেতে চায়। আর যারা সেই ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে একবার পা রাখে, তারা আর কখনো ফেরে না। আপনি কি প্রস্তুত আজকের এই হাড়হিম করা সত্য ঘটনা শোনার জন্য? তবে গল্প শুরু করার আগে জানালার পর্দাটা টেনে দিন আর দরজার খিলটা বন্ধ করে নিন, কারণ কে জানে, হয়তো এই মুহূর্তে জানালার ওপার থেকে জলজলে দুটো চোখ আপনাকেই লক্ষ্য করছে। গল্পটা আজ থেকে প্রায় 1 যুগ আগের। সালটা 2010। তখনও গ্রামের দিকে স্মার্টফোনের আলো পৌঁছায়নি, আর কারেন্ট থাকলেও তা আসা যাওয়ার নুকোচুরি খেলত। জায়গাটার নাম হিজলতলি, নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম। দিনের মেলা এই গ্রামটা ছবির মতো সুন্দর। পুকুর ভরা মাছ, আম কাঁঠালের বাগান আর পাখির ডাকে মুখর থাকে চারপাশ। কিন্তু সূর্য ডুবলেই এই হিজলতলি যেন এক অন্য রূপ ধারণ করে। সন্ধে নামার সাথে সাথে গ্রামের মেঠো পথগুলো জনশূন্য হয়ে যায়। দূরে দূরে 2-1টা বাড়িতে জ্বলা হারিকেনের টিমটিমে আলো আর ঝিঝি পোকা ডাক ছাড়ে আর কিছুই সেখানে থাকে না। গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে লোকবসতি শেষ হয়ে বাঁশবাগান আর জঙ্গল শুরু হয়েছে, সেখানেই ছিল সুমনের পুরনো পৈতৃক বাড়ি। সুমন তখন ক্লাস 10-এর ছাত্র, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। স্বভাবতই ভূত প্রেত, তন্ত্রমন্ত্র বা কুসংস্কারে তার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। সে মনে করত গ্রামের অশিক্ষিত মানুষরা ভয়ের চোটে এসব গল্প বানিয়ে রাখে। কিন্তু তার ঠাম্মি, 70 বছর বয়সী বৃদ্ধা, তিনি কিন্তু অন্য কথা বলতেন। ঠাম্মি সন্ধে হলেই তুলসী মঞ্চে প্রদীপ দিয়ে সুমনকে কাছে বসাতেন। তার গলার স্বরটা ছিল খুব নিচু আর গম্ভীর। তিনি বলতেন, ওরে ভাই, দিনকাল ভালো না। অমাবস্যার রাতে কালীতলার ওই বাঁশঝাড়ের দিকটায় যাস না, ওখানে বাতাস ভারী থাকে। সুমন হাসত, বলতো, ঠাম্মি, ওসব কিছু না, মনের ভুল। ঠাম্মি তখন সুমনের হাতটা শক্ত করে ধরে বলতেন, ভুল কি ঠিক সেটা সময় হলেই বুঝবি। তবে একটা কথা মনে রাখিস, রাতে যদি কেউ নাম ধরে ডাকে, খবরদার, হুট করে দরজা খুলবি না। নিজের কানে 3 বার ডাক না শোনা পর্যন্ত সাড়া দিবি না। সুমন জিজ্ঞেস করত, কেন ঠাম্মি, 3 বার কেন? ঠাম্মি ফিসফিস করে বলতেন, কারণ মানুষ 1 বার ডাকে, 2 বার ডাকে, কিন্তু নিশি মানুষকে বিভ্রান্ত করার জন্য ঠিক 3 বারের বার চুপ করে যায়। তাই 3 বার নিশ্চিত না হয়ে সাড়া দিলে ওরা তোকে নিয়ে চলে যাবে। দিনটা ছিল কার্তিক মাসের এক ঘোর অমাবস্যা তিথি। পাশের গ্রামে তখন রাস মেলা বসেছে। সুমন আর তার ছোটবেলার বন্ধু রাজীব মেলায় গিয়েছিল। বন্ধুদের আড্ডা, নাগরদোলা আর গরম জিলিপি খাওয়ার আনন্দে সময় যে কখন গড়িয়ে গেছে ওদের খেয়ালই ছিল না। যখন হুঁশ ফিরল তখন রাত প্রায় 10টা। শহরের হিসেবে রাত 10টা কিছুই নয়, কিন্তু অজগায়ে রাত 10টা মানে গভীর নিঝুম রাত। চারদিক নিস্তব্ধ হয়ে গেছে। মেলা প্রাঙ্গণের দোকানপাটও সব ঝাঁপ বন্ধ করতে শুরু করেছে। রাজীব বলল, সুমন, আজ আর বাড়ি যাস না, আকাশটা ভালো না, মেঘ ডাকছে, আমার বাড়িতেই থেকে যা, কাল সকালে যাস। কিন্তু সুমনের জেদ, কাল তার অঙ্ক পরীক্ষা, বই খাতা সব বাড়িতে, তাকে ফিরতেই হবে। রাজীব অনেক বারণ করল, কিন্তু সুমন শুনল না। হাতে একটা পুরনো টর্চ লাইট সম্বন করে সে একাই হাঁটা দিল বাড়ির পথে। রাজীবের বাড়ি থেকে সুমনের বাড়ি যেতে হলে
প্রায় 2 কিলোমিটার কাঁচা রাস্তা পার হতে হয়, আর এই রাস্তার ঠিক মাঝখানে পড়ে সেই কুখ্যাত কালীতলার বাঁশঝাড়। প্রথম 15-20 মিনিট সুমনের কোনো সমস্যা হলো না। সে গুনগুন করে গান গাইতে গাইতে হাঁটছিল। টর্চের আলোয় মেঠো পথ চিনে নিতে তার অসুবিধে হচ্ছিল না। কিন্তু কালীতলার কাছাকাছি আসতেই পরিবেশটা হঠাৎ পাল্টে গেল। যে ঝিঝি পোকার ডাক এতক্ষণ কানে আসছিল তা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। বাতাস থমকে গেল। মনে হলো কেউ যেন সুমনের আসার অপেক্ষাতেই ছিল। সুমন থমকে দাঁড়ালো। তার নাকে এলো একটা তীব্র মিষ্টি গন্ধ, হাসনাহেনা ফুলের গন্ধ। সুমন অবাক হলো, কারণ সে জানে এই জঙ্গলের আশেপাশে কোনো ফুলের বাগান নেই। তাহলে এত রাতে এই তীব্র গন্ধ কোত্থেকে আসছে? তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ধরফর করতে শুরু করলো। সে টর্চটা এদিক ওদিক ঘোরালো। আলো আধারে তার মনে হলো বাঁশঝাড়ের ওপাশে সাদা মতো কি যেন একটা সরে গেল। সুমনের বুকের ধরফরানি তখন চরমে। সে হাঁটার গতি বাড়িয়ে দিল। শুধু মনে হচ্ছে এই বাঁশঝাড়টা যেন শেষই হতে চাইছে না। ঠিক তখনই ঠিক তার পিছনের অন্ধকার থেকে ভেসে এলো সেই ডাক, সুমন, ও সুমন। সুমন থমকে দাঁড়ালো। গলাটা খুব চেনা, একদম রাজীবের গলার মতো। সুমনের মনে হলো হয়তো রাজীব তাকে এগিয়ে দিতে এসেছে। সে খানিকটা স্বস্তি পেল। সে পেছন ফিরে টর্চ মারল, কিন্তু কাউকে দেখতে পেল না। সে কাঁপা কাঁপা গলায় বলল, কিরে রাজীব, তুই ওখানে? কোনো উত্তর এলো না, শুধু বাঁশঝাড়ের শুকনো পাতা পড়ার শব্দ, খসখস খসখস। সুমন ভাবল তার মনের ভুল। সে আবার হাঁটতে শুরু করল। 2 পা এগোতেই আবার সেই ডাক, এবার একদম কানের খুব কাছে থেকে, সুমন, দাঁড়া না, আমার দিকে তাকা। এবার গলার স্বরে একটা অদ্ভুত টান, যেন জোর করে কাউকে থামানোর চেষ্টা। সুমন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে উত্তর দিতে যাবে, তার মুখ দিয়ে হ্যাঁ বা কি বলছিস শব্দটা বের হতে যাবে। ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চমকের মতো তার ঠাম্মির কথাটা মনে পড়ে গেল। 3 বারের আগে সাড়া দিবি না, খবরদার সুমন, 3 বারের আগে না। সুমন চুপ করে গেল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, গলা শুকিয়ে কাঠ। সে অপেক্ষা করতে লাগলো 3য় ডাকটার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয়, 3য় ডাকটা আর এলো না। পরিবর্তে শুরু হলো একটা ভারী নিঃশ্বাসের শব্দ। মনে হচ্ছে ঠিক তার ঘাড়ের কাছে কেউ দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। সুমন বুঝতে পারল এটা মানুষ নয়, এটা রাজীব নয়। সে সাহস সঞ্চয় করে টর্চটা পেছনের দিকে নয়, বাঁশঝাড়ের ওপরের দিকে ফেলল। আর আলো পড়তেই তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল একটা বাঁশের ডালের উপর কেউ বসে আছে। অবয়বটা রাজীবের মতো। সে রাজীবের মতোই জামা পরে আছে, কিন্তু তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো লাল। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো তার শরীরটা সোজা নয়, উল্টোভাবে ডাল থেকে ঝুলে আছে বাদুরের মতো। সুমন বুঝল সে যদি ওই ডাকে সাড়া দিত তবে আজই তার শেষ রাত হতো। সুমন আর এক মুহূর্ত অপেক্ষা করল না। হাতের টর্চটা ছিটকে পড়ে গেল। সে অন্ধকারের মধ্যেই প্রাণপণ দৌড়াতে শুরু করল। তার মনে হলো পেছন থেকে সেই জিনিসটাও তার পিছু নিয়েছে। বাতাসের শোঁ শোঁ শব্দের সাথে সে শুনতে পাচ্ছিল একটা বিকট অট্টহাসি। মনে হচ্ছিল কেউ যেন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কাঁটা ঝোপটার পা কেটে গেল, কাদায় আছাড় খেল, তবু সে থামল না। সে শুধু জানে তাকে আলোতে পৌঁছতে হবে। কিভাবে যে সে সেই রাতে এক নিঃশ্বাসে বাকি রাস্তাটা পার করেছিল তা সে নিজেও জানে না। বাড়ির উঠোনে এসে এসে দরজায় দুমদুম করে ধাক্কা দিতে শুরু করল। মা, দাদি, দরজা খোলো, বাঁচাও আমাকে। বাড়ির লোকজন শব্দ শুনে বেরিয়ে এসে দেখে সুমন কাদার মধ্যে লুটিয়ে পড়ে আছে। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। পরের 3 দিন সুমন প্রবল জ্বরে অচৈতন্য ছিল। ঘুমের ঘোরে সে বারবার চিৎকার করে উঠত, ওটা রাজীব না, ওটা নিশি, আমাকে ডেকো না। পরে খোঁজ নিয়ে জানা গিয়েছিল সে রাতে আসল রাজীব নিজের বাড়িতেই ঘুমাচ্ছিল, সে ঘর থেকেই বেরোয়নি। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন সুমন ভাগ্যবানের চেয়েও বেশি কিছু। নিশির ডাকে সাড়া না দিয়ে সে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। সুমন বেঁচে আছে ঠিকই, কিন্তু সেই রাতের আতঙ্ক আজও তাকে তাড়া করে। আজও সে রাতে একা বেরোতে ভয় পায়। জানালার পাশে কোনো গাছ থাকলে সে জানালা বন্ধ করে রাখে। আমাদের বিজ্ঞান হয়তো বলবে এসব হ্যালুসিনেশন বা মনের ভুল,
কিন্তু যারা এর ভুক্তভোগী তারা জানে অন্ধকার রাতে কি লুকিয়ে থাকে। তাই ভিডিওটা শেষ করার আগে একটা শেষ ওয়ার্নিং। আজ রাতে বা কাল রাতে যদি খুব চেনা কোনো গলার স্বরে কেউ আপনার নাম ধরে ডাকে, দরজা খোলার আগে একবার ভাববেন ওটা আপনার প্রিয়জন তো, নাকি অন্য কেউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। শুভরাত্রি।